এদিকে ফোন দিচ্ছি, ফোনও ঢুকছে না নেটওয়ার্কের জন্য। কি মুসিবতে পড়লাম। গার্লফ্রেন্ড আমার গেছে এটা। আদ্রর বিরহিত মুখ করে বলল। টায়রা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে দম ফাটা হাসিতে ফেটে পড়ল। আদ্র আগুন চোখে তাকিয়ে রইল। টায়রা হাসতে হাসতে বলল, ও মাই গড, সিরিয়াসলি? এই সামান্য সিলি একটা ম্যাটার নিয়ে ব্রেকআপ? আদ্র গমগমে মুখে দাঁড়িয়ে থাকলো। টায়রা কোনো রকম হাসি চেপে বলল, এটাই কি প্রথম রিলেশন ছিল? আদ্র একটু বিব্রত হয়ে বলল, না, 15 নাম্বার রিলেশন ব্রেকআপ হলো। টায়রা আবারও অট্ট হাসিতে মেতে উঠল। আদ্র রাগী গলায় বলল, মিস, ফুটা টায়ার, একদম হাসবেন না। টায়রা হাসি থামিয়ে বড় বড় চোখ মেলে বলল, আবার আবার আমার এত সুন্দর নামটাকে বিকৃতি করলেন? আদ্র তাচ্ছিল্যভাবে হাত নাড়ালো। টায়রা চোখ মুখ কুঁচকে বলল, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ বাংলা মাসের নাম শিখছেন? ভালো তো, শিখুন শিখুন। তবে মাঝখান থেকে বলেছেন বাংলা মাস বৈশাখ থেকে শুরু হয়। ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দেব। টায়রা দাঁত কটমট করে বলল, এর জন্যই আপনার ব্রেকআপ হয়। যে ব্যবহারের নমুনা! আই উইশ আপনার কোনোদিন প্রেম বা বিয়ে হতো না। আদ্র আতঙ্কিত গলায় বলল, আল্লাহ, এত বড় অভিশাপ আমি বাঁচব না। ভেজা বিস্তৃত শুভ্র নির্মল সাদা বালুময় ভূমিতে পা ডুবিয়ে সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল টিকলি। আদর দূর থেকে দেখছিল কমলা রঙের জামার পার ওড়না উড়িয়ে বাতাসে সমুদ্রের পানির গন্ধ টেনে নিয়ে এক রমণী হেঁটে যাচ্ছে অভিমানী হয়ে। মুখে মন খারাপের রেশ, চোখ মুখ বড্ড অসুখী। চামড়ার আড়ালে ঢেকে থাকা অসহায় চোখগুলো আদর দেখতে পেল না। তার চোখের ভাষা আদর পড়তে পারল না, মনের খবরটাও নিতে পারল না। হাঁটতে হাঁটতে টিকলি যখন আদরের কিছুটা কাছাকাছি, আদর তখন এক মনোনিবেশকারী জাদুকরের গলায় একা একা বলল, টিকলি, আপনার ওই অতল তল সমান্তরাল দুপাশ থেকে দুগাছি চুলের উদ্ভব ঘটানো কপালটাতে টিকলি পড়লে খুব সুন্দর লাগতো। চুলের ভাঁজে ভাঁজে মিশে যাবে টিকলির গন্ধ। আদরের এত আস্তে কথা কি এত দূর থেকে শুনতে পেল টিকলি? সে হঠাৎ চোখ মেলে এক ঝলক তাকালো আদরের দিকে। আদরও তাকিয়ে রইল চোখে চোখ রেখে। টিকলি খুব কৌশলে চোখ জোড়া সরিয়ে নিল ওই সর্বনাশা চোখের ওপর থেকে। আদরের ঘোর ভাঙল। সে গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এবার সোজা হয়ে দাঁড়ালো। খানিকটা এলোমেলো চোখে এদিক ওদিক তাকে বোঝার চেষ্টা করলো এতক্ষণের অজানা ঘটনা। কিছুক্ষণ ভাবাভাবির পর হঠাৎ আদরের অভীষ্ট মন অভিযোগ পোষণ করল ঈর্ষা মনোভাব নিয়ে। ওভাবে সে চোখ সরিয়ে নিল কেন? আদরের চোখ কি এতটাই অসুন্দর নাকি? আদর নিজে অসুন্দর? মনের এহেন অযুক্তিযুক্ত নিচু স্তরের মনোভাব দেখে আদর নিজে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। ধমক দিয়ে মনকে বলল, সমস্যা কি তোর? মন মাইন্ড এত নিচু কেন? সময় থাকতে মন মানসিকতা উঁচু কর। ভেতর থেকে যেন উত্তর এলো, সত্যি কথা বললেই দোষ, এক চাপড়ে ঠিক করে ফেলবো। অত সত্যি কথা তোর বলতে হবে কেন শুনি? সোয়াখালী বীচ ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাওয়ায় ওরা ফিরে এলো আবার নিঝুম দ্বীপে। উদ্দেশ্য দুপুরের খাওয়া দাওয়া করা। হোটেল দ্বীপ সম্পদে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আদ্র ক্লান্ত গলা ঠেলে বলল, ভাইয়া, এখন একটু রিসোর্টে যাই, চলো, খুব টায়ার্ড লাগছে, গোসলও করা হয়নি। আদর একটু ভেবে বলল, আচ্ছা চল, বিকেলের দিকে আবার বের হব। আদর টিকলিদের দিকে ফিরে তাকে আবার বলল, আপনারা কি করবেন? টিকলি সারাদিনেই প্রথম আদরের সাথে কথা বলল এবং খুব তেজি গলায় চিবিয়ে চিবিয়ে বলল, যেহেতু আপনাদের সাথে ঘুরছি, তাহলে আপনারা যা করবেন আমরাও তাই করব। আদর মিনিট খানিক তাকিয়ে থাকলো, এরপর গলা খাকারি দিয়ে বলল, তবে রিসোর্টে চলুন। টায়রাই উঠে দাঁড়ালো সবার প্রথমে। ক্লান্ত শরীরটাকে ধাক্কাধাক্কি করে সামনের দিকে গিয়ে দিয়ে এলোমেলো পা ফেলে চলে যেতে লাগলো। বিকালের একটু আগে আগেই ওরা গেল নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান অথবা ন্যাশনাল পার্ক। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। টায়রা খুব আগ্রহ নিয়ে দৌড়ে ওয়াচ টাওয়ারে উঠল। আদ্র পেছন থেকে ধমক দিয়ে বলল,
বেঁধে রাখা বলদ ছেড়ে দিলে যেমন পাগলের মতো ছোটাছুটি করে, আপনি ওইরকম ছোটাছুটি করছেন কেন? টায়রা পেছনে তাকিয়ে চোখ পাকে বলল, আবারও আমাকে বলদ বললেন? পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দুষ্ট হাসি হেসে আদ্র বলল, বলেছি বুঝি। টায়রা কোমরে হাত রেখে ঝগড়টে গলায় বলে, আমি ছোটাছুটি করি, লাফাই, আর যাই করি না কেন আপনার তাতে কি? কিছুই না, করুন, যত ইচ্ছা ছোটাছুটি করুন, এবং এমনভাবে ছোটাছুটি করুন যাতে আপনি এই ওয়াচ টাওয়ারের থেকে ধুম করে নিচে পড়ে যান। ছোটাছুটি করে যদি নাই পড়েন তবে তো ছোটাছুটির অসম্মান করা হলো। ওপরে পেঁজা তুলোর ন্যায় মেঘ ভেসে বেড়াচ্ছে ধবল সাদা আকাশটির বুকে। মেঘের ভেলায় ভাসমান সূর্যটি উকিঝুঁকি দিয়ে নিজের নরম তাপ বিকোচ্ছে। নিচে দেখা যাচ্ছে বয়ে যাওয়া নদীতে কানায় কানায় ভরপুর নীল রঙের নদী। নদীতে ঝিকুচ্ছে বেঁধে রাখা 4-5টা নৌকা। সামনে তাকালে দেখা যাচ্ছে পুরো নিঝুম দ্বীপ। সবুজ গাছগাছালিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে উল্লাসে মেতে আসছে প্রকৃতি। সেই উল্লাসের উপহার হিসেবে ছড়িয়ে দিচ্ছে জোরালো হাওয়া। হাওয়ার কোলে ভেসে বেড়াচ্ছে দু একটা সাদা শিমুল তুলোর গুচ্ছ। টিকলি আঙুলের ডগায় তুলো নিয়ে মিষ্টি একটা হাসি দিল। গলায় ক্যামেরা ঝুলানো টায়রা সাথে সাথে ফট করে টিকলির ছবি ক্লিক করে চলে গেল অন্য পাশে। এদিক ওদিক তাকাতে আদরের চোখ মুগ্ধতার সাগরে আটকে গেল মহারানীর ওপর। যেই মহারানী তুচ্ছ ছোট ছোট জিনিস নিয়ে আনন্দে মাতোয়ারা হয়, সাদা তুলো হাতে মহারানীর শুভ্র নির্মল চেহারা যেন মিশে গেল উচ্ছ্বাসে। মহারানীর ঠোঁটের কোলে মিষ্টি হাসি, আদরের মনটাও যেন উল্লাসে মত্ত হলো। ভারী অবাধ্য মনটা হঠাৎ একটা অপ্রকৃত কথা বলে উঠল। প্রেমে পড়ার প্রথম ধাপ মুগ্ধতা কিংবা ঝগড়া। নিজের মনের এহেন অপ্রাসঙ্গিক বাক্যে ভ্যাবাস্যাকা খেয়ে গেল আদর। আশ্চর্য, আজ তার মন এমন এমন কথা বলছে যে আদর নিজেই তার মনের ওপর বিরক্ত এবং দ্বিধাবদ্ধ। এ কথা কেন ভাবল আদরের বেপরোয়া মন? এ কথা যে বড্ড বেশি অপ্রতিভ এবং অপ্রত্যাশিত। নিরর্থক এ কথাটি ক্রমে আদরের মনকে ভাবনার সমুদ্রে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। দম আটকে মারা যাচ্ছে আশেপাশের সব বিষয়বস্তু। উড়ে চলে যাচ্ছে হাওয়ার টিকলির কোমর অবধি অবাধ্য রেশমি কেশে। আদরের মনের মন পাখিরা সে অবাধ্য চুলের দিকে তাকিয়ে হঠাৎই দিশেহারা হয়ে পড়ল। জাতীয় উদ্যানটি ছিল নামা বাজারের একদম পাশে। আশেপাশের বন জঙ্গল ঘুরে ওরা ট্রলার দিয়ে এসে নেমেছে কমলার চর। অন্যান্য চরের মতোই এই চরটি, শুধু পেছনে রয়েছে এক গভীর বন। বনে অজস্র হরিণের দর্শন পাওয়া যাবে। বনের গভীরে যেতে ইচ্ছে হলো না কারোরই। তখন ঘড়িতে বাজে সম্ভবত 4:30। এই চারটের আলাদা কোনো বিশেষত্ব নেই। কানায় কানায় ভরপুর সমুদ্রের উত্তাল ঢেউ পার করে দিগন্ত বিস্তৃত মাঠের সান্নিধ্যে ওরা সে পৌঁছালো কমলার চর। কমলার চরে 10-20 মিনিট ঘোরাঘুরি করে ওরা চৌধুরী খালের যাত্রা পথে নামল ট্রলারে করে। অসংখ্য আঁকাবাঁকা পথ, উপড়ে পড়ে যাওয়া গাছগাছালির আড়ালে নদীর বাঁকল ধরে ছুটে গেল ট্রলার। এটা অনেকটা সুন্দরবনের মতো, আবার বলা যায় কিছুটা রাতালগুলের ন্যায়। গাছের প্রতিচ্ছবিতে স্বচ্ছ পানি উঠেছে সবুজ রঙের। খয়েরি দেহের সবুজ ডালপালায় গাছগুলো সুবিন্যস্তভাবে পড়ে আছে একের ওপর আর এক। হাওয়ায় দুলছে টিকলির চুল। টিকলির ঠিক পেছনে কিছুটা দূরত্বে বসেছিল আদর। হাওয়ায় দুলানো অগোছালো চুলের ছায়ায় মুখরিত আদরের আত্মমগ্ন মন বলে উঠল, ওই এলোমেলো চুলে ব্যর্থতা বয়ে যায় নিঃস্ব এই ললাটে। হঠাৎ সেই বিকেল থমকায়, তখনই সন্ধ্যায় রাতের আধার নেমে যায়। এই দফায় আদর নিজের অবাধ্য মনটাকে আর ধমক দিল না। সেই এলোমেলো চুলের টিকলির দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ আকাশের দিকে আনমনা চোখে তাকালো। কটু শব্দ করে উড়ে চলে গেল ঈগল। দম বন্ধকর উচ্ছ্বাসে মনটাকে বলে উঠল, তোর কি হয়েছে? আদরের মনের থেকে কোনো উত্তর পাওয়া গেল না। আদর ধমকালেই কেবল তার মন তর্কে মানে।
অন্যথায় সে কোনো রকম কথা বলে না। আদর হতাশ হলো আরও একবার। কবিতা লেখা বা ছন্দ মেলানো ছেড়ে দিয়েছে সেই বহুকাল আগে। ছেড়ে দিয়েছে বললে ভুল হবে, বলা যায় সময়ের অভাবে তারা একা একাই হারিয়ে গেছে। শেষ হয়তো কবিতা আবৃত্তি কিংবা ছন্দ লিখেছিল ক্লাস 10-এ থাকতে। পড়াশোনায় ব্যস্ত আদর আর সময় করে উঠতে পারেনি নিজের জন্য, তাই হয়তো ছন্দেরা অভিমান করে হারিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার এই যে অনেক চেষ্টা করেও যাদের এতদিন ধরে বেঁধে আনতে পারেনি তারা আচমকাই আজ নিজে থেকে ধরা দিল কেন? আদরের ভুরু কুঁচকে উঠল। বিকালের লাল রোদ্দুরে ডুবন্ত টিকলির দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল আলগোছে। চৌধুরী খাল ঘুরতে ঘুরতে দিনান্ত বেলায় এসে ডুবি ডুবি সূর্য দেখে আদর তাড়া দিল মাঝিকে। নিঝুম দ্বীপের পাড়ে এসে ট্রলার থেকে নামতেই নিস্তব্ধ অসুখী টিকলিকে দেখে আচমকা আদর বলল, মন খারাপ? টিকলি চকিতেই তাকালো। আদর হাত বাড়িয়ে দিল টিকলির দিকে, বলল, আসুন, নেমে আসুন। আদরের হাতের দিকে তাকিয়ে টিকলির মনে পড়ল নিঝুম দ্বীপ আসার সময় স্পিড বোর্ডের কথা, যখন সে হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু আদর উপেক্ষা করে গেছে। আদর আবার বলল, কি হলো, আসুন। দরকার নেই, আমি একা পারবো, টিকলির অকপটে জবাব। আদর জোরালোভাবেই বলল, আরে আসুন না। আদর হাত ধরতে গেল। টিকলি দূরে সরে দাঁড়িয়ে বলল, আমি পারবো। বলে একা একা অনেক কষ্টে সে নেমে এলো। আদর পুরোটা দেখল, তবুও কিছু বলল না। স্পিড বোট আসার সময়গুলো মস্তিষ্কের আনাগোনায় স্মৃতিচারণ ঘটল তার। টিকলি নামার পরে আদর কিছু বলার জন্য মুখ খুলল। তখনই টিকলি আদরের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আপনাদের আর আমাদের দায়িত্ব বহন করতে হবে না। আদরের কথা আদরের মুখেই রয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থাকলো ক্ষীণকাল। নিঝুম দ্বীপে পা রাখার সাথে সাথে আদর বলেছিল ওদের আলাদা ঘুরতে, নিজের রাস্তা নিজে দেখে নিতে। তাই কি আজ টিকলি এই কথা বলল? আদরের মনের গহীনে কথাগুলো আসতেই সে নিরর্থক গলায় প্রশ্ন করল, মানে? টিকলি তার চশমার আড়ালে থাকা চোখ দুটোকে শক্ত করে স্থবির কণ্ঠে বলল, মানে আমরা আর আপনাদের ঘাড়ে বসে থাকবো না। আজ থেকে আপনারা আপনাদের মতন ঘুরবেন, থাকবেন, আর আমরা আমাদের মতো। কথাগুলো বলে টিকলি চলে গেল। আদর দাঁড়িয়ে রইল একইভাবে। চোখের মণিকোঠায় ফুটে উঠল নিদারুণ এক অবাকতা। নিস্পৃহ মনটা ভেবে উঠল, কেন এই অবহেলিত কথাবার্তা? কাল রাতেও তো সব কিছু কত ভালো ছিল, আজ তবে এসব কথা কেন? হ্যাঁ, এই মুহূর্তে এসে আদরের মনে হচ্ছে সে ভুল করেছে ওভাবে টিকলিকে ইগনোর করে। অতটা অপমান করে কথা বলাটা উচিত হয়নি। তাই বলে কি সেই ক্ষোভ মনের মধ্যে পুষে রাখবে টিকলি? কাছাকাছি আসতেই টায়রা সব কথা শুনতে পেল। আদর তখন উদাস চোখে তাকিয়েছিল টিকলির হেঁটে যাওয়া পথের পদচিহ্নের দিকে। টায়রা কাছে এসে ইতস্ততভাবে বলল, ওর কথা কিছু মনে করবেন না ভাইয়া, আসলে সকালে একটু বকা দিয়েছিলেন তো তাই রাগ করেছে। ও এমনই, ওকে অযথা কেউ বকাবকি করলে ও খুব মন খারাপ করে থাকে। আদর বিস্ময়তার সাথে রাজ্যের করুণ এক প্রজার মিনতি স্বরে বলল, আমি তো ওনাকে অযথা বকাবকি করিনি টায়রা, কাল রাতেই বলেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, আর উনি? টায়রা বলে উঠল তখনই, ভাইয়া কাল রাতে ও অসুস্থ হয়ে পড়েছিল। সারা রাস্তা জার্নি করে এসে ডাস্ট অ্যালার্জির কারণে অ্যালার্জির ওষুধ খেতে হয়েছে, আর অ্যালার্জির ওষুধ খেলে তো ঘুম হয় প্রচুর, তার ওপর আবারও মাথা ব্যথা ছিল। এতটুকু জার্নি কখনো করিনি তো, তাই আর কি, সব মিলিয়ে আজকে ঘুম থেকে উঠতে দুই বোনেরই দেরি হয়ে গেছে। আদর কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে রইল। বলেছিলাম না জেনে বুঝে কথা বলা আদর একদমই পছন্দ করে না। সে আদর আজই না বুঝে এত কথা শুনিয়ে দিল। খুব অন্যায় করে ফেলেছে আদর, খুব। এই অন্যায়ের ফয়সালা করবে কিভাবে? টিকলি একা একা মৃদু পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ চিলের বেগে আগমন ঘটল আদ্রর। পাশে ঘাড় ঘুরিয়ে আদ্র দেখা পেয়ে টিকলি ভুরু নাচিয়ে প্রশ্ন করল, কি ব্যাপার ভাইয়া? আদ্র টিকলির সঙ্গ বরণে হাঁটতে হাঁটতে বলল, কোনো ব্যাপার স্যাপার নেই। তাহলে খবর টবর কি? ভালো খারাপ দুটোই। খারাপ কেন? তোমার বোনটা সবসময় শুধু ঝগড়া করে, তাই খারাপ।
এমন দস্যি একটা মেয়ে তোমার মতো অতি সভ্য ভদ্র নিরীহ মানুষের বোন কি করে হলো কে জানে। আচ্ছা, তোমরা আসলে এক মায়ের পেটের বোন তো? কুড়িয়ে টুড়িয়ে আনোনি তো? টিকলি হেসে দিল, ঠোঁটে হাসির রেশ টেনেই বলল, হয়তোবা মাঝে মাঝে আমারও সেই রকম মনে হয়, এত রক্তটা মেয়ে। আচ্ছা তাই, তোমার রাগ নেই? আদ্রর প্রশ্নে সেকেন্ডের জন্য হয়তো থমকে গেল টিকলি। মুহূর্তের মাঝে মনে পড়ল সকালে আদর বলেছিল, এত রাগ কেন? একে তো নিজে ভুল করেছে, আবার আমার ওপর রাগ দেখানো হচ্ছে। টিকলির ভাবনার মুহূর্ত আদ্র হালকা গলায় টিকলিকে ডেকে উঠল। আনমনায় টিকলি জবাব দিয়ে উঠল, আপনার ভাইকে জিজ্ঞেস করবেন আমি কি সত্যি খুব রাগী? কি বললে? ছোট ছোট চোখ করে বলল আদ্র। টিকলি চমকে তাকিয়ে সারা সারা গলায় বলে উঠল, বললাম আপনার ভাইয়ের থেকে তো আরো বেশি রাগী না। আদ্র মাথা ঝাঁকিয়ে হেসে বলল, তা ঠিক, তবে আমার ভাইয়া প্রচুর ভালো। টিকলি আদ্রর দিকে তাকিয়ে স্ফুট হাসল, যে হাসি কিছুটা ব্যঙ্গাত্মক। হয়তো ভালো, তবে কাঠিন্যতা মানুষের মন কিংবা ভালো মানুষটাকে ঢেকে দেয়। রাতের নিঝুম অন্ধকারে আদ্র রিসোর্টের ছাদে দাঁড়িয়ে গুনগুন করছিল, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোর ঝলমলাইয়া আমায় পড়াইলি। এখন তো চাঁদেও চেনে না, আমারে সূর্যও চেনে না, চিনব কেমনে যে চিনেব সেও তো চেনে না। গলা ছেড়ে এটুকু গাইতেই পেছনে কারোর রাক্ষসী হাসিতে এত সুন্দর বিরহ গান পরিবেশে বিঘ্ন ঘটল আদ্রর। কটমটিয়ে পেছন ফিরে তাকাতেই চোখ জোড়া শীতল হলো, আটকে গেল। সে অট্টহাসির দিকে ক্ষণিক নিরস্ত নিবৃত চাহনিতে তাকিয়ে থাকলো অবুজ হৃদয়। খোলা মনটা বিশাল সত্যি আকাশের নিচে দাঁড়িয়ে উঠে বলল, মেয়েটার হাসিটা অতটাও খারাপ নয়। মাথা চুলকে উল্টো ঘুরে আদ্র নিজে হেসে দিল। টায়ারের দিকে আবারও তাকাতেই মনে পড়ল প্রথম দিনের কথা। সেই মাস্ক পরিহিতা সম্মুখ ভাগের কালো চুলের ওপর মুক্তোর মতো জলজল করা পানিগুলো যখন আদ্রর সাথে তর্কে মেতে উঠেছিল। টায়ার তখন হুট করে মাস্ক খুলল। মিনিট খানিকের জন্য আদ্র থমকে গেল। সাগরের গভীরে ডুবে গেল। বিশাল জলরাশির তলদেশ থেকে উদ্ধার করতে পারল না তার অনুভূতিগুলোকে। আবার ক্রমেই সেই অনুভূতিগুলো ঝগড়া, রাগ, অভিমানে রূপান্তরিত হলো। ঠিক এই মুহূর্তটার অনুভূতিগুলোকে দমিয়ে রেখে আদ্র ধমকে উঠল, হে হে করে হাসছেন কেন? আপনি জানেন আপনাকে ঠিক রাক্ষসীদের মতো লাগছে। একদম হাসবেন না, আর যেন হাসির শব্দ আমার কানে না আসে। আপনার হাসি শুনলে আমার গা রিরি করে। টায়রা কোমরে হাত রেখে বলল, 1000বার হাসবো, আপনি কানে তুলো গুজেন। এসব ছ্যাঁকা ভ্যাঁকা টাইপ গান শুনলে কার হাসি আসবে না? 15 বার ছ্যাঁকা খেয়েছে বেচারা। বলেই টায়রা আবারও হাসিতে মত্ত হলো। সে হাসির দিকে তাকেই আদ্র মুগ্ধ কণ্ঠে বলল, হাসবেন না, একদম হাসবেন না। আর শুনুন, কেউ আমাকে ড্যাম্প করে না, আমি সবাইকে ড্যাম্প করি। আহারে, মিথ্যা কথা বলতে বলতেই না আরেকটা ব্রেকআপ হয়ে যায়। টায়রা আবারও হেসে কুটি কুটি। আদ্র গাল ফুলে বলল, মিথ্যা কথা না, সব সত্যি। আমি জানি কালকেই এই মেয়েটা ফোন দিবে, কিন্তু আমি আর ধরবো না। যেই মেয়ে অকারণে সন্দেহ করে সে প্রেমের মর্ম বুঝে না। আর আপাতত আমি সিঙ্গেল, ব্রেকআপ ট্রেকআপ হওয়ার কোনো চান্স নেই। যারা সন্দেহ করে তারাই প্রেমের মর্ম বোঝে, কারণ তারাই বেশি ভালোবাসে। না, বোঝে না। আচ্ছা, তাহলে তো আপনিও প্রেমের মর্ম জানেন না, কারণ আপনিও মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা? আদ্র সিরিয়াস হয়ে প্রশ্ন করল। ঠিকঠাকভাবে দাঁড়িয়ে টায়রা উত্তর দিল, বলেছেন আপনি নাকি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। আসলে কি বাসেন? না, টু বি অনেস্ট, আমি এই পর্যন্ত কাউকেই ভালোবাসিনি। আমি শুধু সবার মাঝে তাকে খুঁজেছি যাকে আমি চাই। হয়তো সবাইও আপনার মতোই ভেবেছে। না, ভাবেনি তারা। কে বলেছে? আপনি বেশি জানেন। হয়তো না, তবে আমি যা জানি তা আপনি জানেন না। তো আপনি কি কি জানেন? টায়রা চোখ উল্টিয়ে প্রশ্ন করল। আদ্র হেসে টায়ারের দিকে এগিয়ে এলো, ঝুঁকে দাঁড়িয়ে বলল, বলবো? 2 কদম পিছিয়ে টায়রা বলল, দূরে দাঁড়িয়ে অবশ্যই বলুন। আদ্র তখন নিবিড় প্রগাঢ় কোনো এক অদৃশ্য
অদৃষ্ট মায়াজালে আটকে গিয়ে আত্মমুগ্ধ কণ্ঠে বলে উঠল, প্রেম মানে প্রেম ছন্দ, প্রেম মগ্ন, প্রেম গন্ধ, প্রেম মন্দ, প্রেম মত্ত। আর এত সব প্রেমের মাঝে সন্দেহ করার অবকাশ কোথায়? প্রেমের মাঝে সে সন্দেহ করার ফুসরটাই তো পাবে না। প্রেমের ছন্দে ছন্দে বয়ে যাবে তার হৃদয় গভীরের অসীন পাখির দেহ। অসীন ঘরে অসীন পাখির কুহুতানে কেটে যাবে সারা বেলা। মন্দ হয়ে উঠবে প্রেম, কলরবে ছেয়ে যাবে হৃদয় পাটাতন। গন্ধে গন্ধে বয়ে যাবে প্রেমের ক্যানভাস। প্রেম মত্তে মজে গিয়ে জেগে উঠবে নীল আকাশে নতুন চাঁদের প্রতিবিম্ব। সূর্য নিবারণে তপ্ত হয়ে উঠবে প্রেমমগ্ন যুগলবন্দি। তবুও তারা প্রেমে মত্ত। তারাকে খুঁজতে ঘর থেকে বের হতে অনাকাঙ্ক্ষিত বশত টিকলির দেখা হয়ে গেল আদরের সাথে। উল্টো পায়ে চলে যেতে নিল। আদর পেছন থেকে ডেকে উঠল। ঘাড় ঘুরিয়ে টিকলি বলল, বলেছি তো আপনাদের মতো আপনারা থাকবেন আর আমাদের মতো আমরা। আজ থেকে আমরা অপরিচিত। তবে এত ডাকাডাকি কেন? আদর চেয়েছিল টিকলিকে সরি বলবে। অনেকবার আয়নার সামনে দাঁড়িয়ে সে সরি প্র্যাকটিস করেছে। জীবনে হয়তো এই প্রথম মা ছাড়া অন্য কোনো মেয়েকে সে সরি বলার প্রস্তুতি নিয়েছে। কিন্তু টিকলির এত সব আগুনের গোলার ন্যায় কথায় ছটায় সেসব কথায় যেন হারিয়ে গেল। সরি প্র্যাকটিসটা একদম বৃথা হয়ে গেল। আবার ভর করল রাগ। তবু রাগগুলোকে ধামাচাপা দিয়ে আদর এগিয়ে এলো টিকলির দিকে। মুখে গাম্ভীর্য ভাব টেনে বলল, আপনার কি মনে হচ্ছে না আপনি স্বার্থপরের মতো কথা বলছেন? টিকলি বিস্মিত হয়ে প্রকাশ করল না, ভুরু কুঁচকে বলল, আমি স্বার্থপরের মতো কথা বলছি। অবশ্যই। ঠিক কী কারণে আপনার এমনটা মনে হলো? মনে হওয়াটাই কি স্বাভাবিক নয়? কেন? কি করেছে আমি? কি করেননি? প্রথমত আপনার দরকার ছিল বলে আপনি আমাদের সাথে এসেছেন, কারণ আমরা ভালো ছেলে, ভদ্র ছেলে। তা তো আপনি এক দেখায় বুঝে ফেলেছিলেন। সেই ট্রিক্সটাই কাজে লাগিয়েছেন। ভুলিয়ে ভালিয়ে আমাদের সাথে সেফ মতো এসেছেন, ঘুরেছেন। যখন দেখলেন আজ বিকালে ঘোরা শেষ, ঠিক তখনই আপনার মনে হলো আপনাদের রাস্তা এবং আমাদের রাস্তা আলাদা। আমরা পরিচিত থেকে হুট করে অপরিচিত হয়ে উঠলাম। আদরের কথায় বিষের ব্যথার মতো যন্ত্রণায় কাতরালো টিকলির মনের মন পাখি। চোখ দুটো উপসে উঠল নোনা জল দ্বারা। টিকলির মোটা ফ্রেমের চশমার নিচের জলসিক্ত চোখ দুটো কি আদর দেখতে পেল? তার মুখ হঠাৎ পাষণ্ড থেকে নমনীয় হয়ে উঠল। আদর বলতে শুনল। টিকলি নাক টেনে বলছে, ঠিক, আমি খুব স্বার্থপর। আচ্ছা, খুব বেশি কি স্বার্থপর? আমি তো আপনার কথাই রাখার চেষ্টা করেছিলাম। আপনার অবহেলা বিরক্তি ভাব তো আমি আগে বুঝতে পারিনি। বুঝতে পেরেছি কমলার দিঘি থেকে। তবুও তেমন কিছু মনে করিনি। কিন্তু আজ সকালে যখন অযথা বকাবকি করলেন তখনই এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আপনি বলুন তো, আপনার দোষ নেই? আমরা না হয় ঘুম থেকে উঠতে পারিনি, দেরি করেছি। কিন্তু আপনি তো একটাবার ফোন দিতে পারতেন। আপনার কাছে তো আমার নাম্বার ছিল। বিরক্ত দেখেই তো ফোন দেননি, তাই না? টিকলির গলা ভেঙে এলো। হয়তো আর 1 মিনিট এখানে দাঁড়ালে অবাধ্য জলগুলো গড়িয়ে পড়বে নির্জীব কপলের ওপর, অভিমানী ঠোঁটের ওপর। নিজের ওপর নোনতা সাধবে অভিমানী ঠোঁট দুটো তখন আরো বেশি অভিযোগ করে বলবে, তুই তো সচরাচর কাঁদিস না টিকলি, তবে এখন হঠাৎ কেঁদে আমাকে লবণযুক্ত পানি খাওয়াচ্ছিস কেন রে? টিকলি উল্টো ঘুরল। চশমার নিচ দিয়ে চোখ দুটো মুছে চলে যেতে পেছন থেকে আদর বলে উঠল, যাবেন না। কেন কে জানে টিকলির পা দুটো ইট পাথর সিমেন্টের এই স্থাপনার সাথে আটকে গেল। নিস্পৃহতায় ছেয়ে গেল শরীর। ক্রমেই অসার, নিষ্প্রভ, নিষ্প্রাণ হয়ে উঠল মন। আদর আবার বলল, আপনার নাম্বার ডিলিট হয়ে গেছে। নিদারুণ এক অবাকতা নিয়ে টিকলি প্রশ্ন করল, হয়ে গেছে? কেন যেন টিকলির মিথ্যে কথা বলতে পারল না আদর। একটু ইতস্তত অপরাধী কণ্ঠে বলল, না, ডিলিট করে দিয়েছিলাম। টিকলি অবাক হলো। নিষ্ঠুর হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। সে কিছু বলল না, পা বাড়ালো আবার চলে যাওয়ার জন্য। আদর তড়িঘড়ি করে বলল, কিন্তু সব দোষ আপনার, এসবের জন্য দায়ী আপনি। আবারও পেছন ঘুরে টিকলি বলল, আমি দায়ী? অবশ্যই। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আদর আবার বলল, আপনি যদি কমলার দিঘিতে গিয়ে আমাকে রিজেক্ট না করে
আদ্রর সাথে না আসতেন তাহলে এসব কিছুই হতো না। আপনি আমাকে অপমান করেছেন, সারা পথ আমার সাথে এসে মাঝ পথে আমাকে কিছু না বলেই আমারই ছোট ভাইয়ের সাথে আপনি চলে এসেছেন। আপনি একবার বলতে পারতেন আমাকে যে আমার সাথে আপনার যেতে ভালো লাগছে না, কিন্তু এভাবে আমাকে না বলে কয়ে রিজেক্ট করে আপনি কিভাবে যেতে পারলেন? বিস্ময়ের সাগরে হাবুডুবু খেতে খেতে টিকলি আর কোনো কথা খুঁজে পেল না। বড় বড় পল্লব বিশিষ্ট চোখ জোড়া দিয়ে তাকিয়ে থাকলো শুধু। আদর বলল খুবই করুণ গলায়, আমি কারো কাছ থেকে রিজেক্ট সহ্য করতে পারি না টিকলি। টিকলি অবস্থিত নিয়ে স্বগতোক্তি করল, ও মাই গড, আপনি একটু বেশি বেশি বলছেন। মানে কেমনে? কিভাবে সম্ভব? একটা মানুষ এতটা ভুল ধারণা নিয়ে ভুল বুঝে থাকতে পারে কিভাবে? আদর কপালে ভাঁজ ফেলে তাকালো। টিকলি বলল, আপনি নিশ্চয়ই দেখেছেন আদ্র ভাইয়া আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি কিভাবে আদ্র ভাইয়ার হাত ছাড়িয়ে আপনার সাথে আসব? আপনাকে বলার সুযোগটাই তো পাইনি, কিন্তু আমি অনেকবার তাকিয়েছিলাম আপনার দিকে। আদরের মনে পড়ল, হ্যাঁ, টিকলি তাকিয়েছিল, অসহায় চোখে তাকিয়েছিল। ও প্রশ্ন করল, আদ্র কেন আপনাকে ওভাবে নিয়ে যাচ্ছিল? টায়রা আর ভাইয়ার মধ্যে ঝগড়া বেঁধেছিল, তাই তারা দুজন আর দুজনের সাথে যাবে না, তার জন্য বাধ্য হয়ে আমার আদ্র ভাইয়ের সাথে যেতে হয়েছে। আদর তাকিয়ে থাকলো কিছুক্ষণ। নিজের এত বোকামির জন্য নিজের গালেই চড় লাগাতে ইচ্ছে করলো। আদর হতাশ কণ্ঠে বলল, আসলেই? টিকলে আদরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বিরক্ত নিয়ে চলে যেতে ধরল। মনে পড়ল আদর সরি বলতে চেয়েছিল, কিন্তু বলা হয়ে উঠল না। সে পেছন থেকে ডাক দিল, টিকলি। ঘাড় ঘুরিয়ে টিকলি বিরক্তি নিয়ে বলল, আবারও পিছু ডাকছেন কেন? যেতে দিবেন না আমাকে নাকি? না মানে বলছিলাম যে আপনি আমার উপর রেগে নেই তো? ইস, সরি বলা হলো না। আদর নিজের উপরে রাগ হলো। টিকলি ভুরু কুঁচকে বলল, আমার রাগ হলেই আপনার তাতে কি? আদর থতমত খেয়ে বলল, কিছুই না। টিকলি আবার চলে যেতে ধরলে আদর আবার পেছন থেকে ডাকলো। বিরক্তের উচ্চ সীমায় পৌঁছে দাঁত কটমুটি টিকলি বলল, সমস্যা কি আপনার? আমরা যেমন একসাথে এসেছি একসাথেই যাব, কালই রওনা হব। টিকলি এক পলক তাকে মাথা নাড়িয়ে চলে গেল। উহ, আফসোস, এ বেলায় আদরের ছড়ি বলা হয়ে উঠল না। আদৌ বলা হবে কিনা কে জানে। ঘরে ঢুকেই টিকলিকে থতমত মুখে বসে থাকতে দেখে প্রশ্ন ছিল, টায়রা, কি হয়েছে রে তোর? কি হবে? ভুরু কুচকে চিন্তিত কণ্ঠে টায়রা বলল, না, আজকাল একটু বেশি মন খারাপ থাকছে তোর, তাই জিজ্ঞেস করলাম। দীর্ঘশ্বাস ফেলে টিকলি বলল, হয়তো। যাই হোক, ব্যাগ গুছিয়ে রাখিস, কাল চলে যাব। টায়রা অবাক হয়ে টিকলির কাছে এসে বসে বলল, কালই? কালই? কেন? কাল কেন? 2 দিনও হয়নি এসেছি, মাত্র কাল দুপুরে আসলাম। মাত্র 3 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব? হতাশ নিঃশ্বাস ফেলে টিকলি বলল, আদর সাহেবের নাকি জরুরি কল আসছে বারবার। এদিকে নিঝুম দ্বীপও তো মোটামুটি সবই দেখা হয়েছে। কাল সকালে মেবি ওনারা নামা বাজার সি বিচের ওপর বাজার সি বিচ দেখে আনবেন। তারা মন খারাপ করে কাপড় গোছাতে লাগলো। তুই চাইলে আমরা আরও কিছুদিন থেকে যেতে পারি, ওরা চলে যাক, আমরা না হয় পরে যাব। টিকলি অন্যমনস্ক গলায় বলল। তারা একটু ছন্নছাড়া হয়ে বলে, কি দরকার? কোনো দরকার নেই, এখানে থেকে আর কি করব? ভালো লাগছে না, একসাথে এসেছি, একসাথেই চলে যাই। ঢাকার আশেপাশে বান্ধবীদের বাসায় ঘুরে ফিরে আরও 2 দিন না হয় কাটিয়ে পরে বাড়ি ফিরব। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ টিকলি খুব গুরুত্বপূর্ণ কণ্ঠে বলে উঠল, আচ্ছা টায়রা, তোর কি মনে হয় না আমরা ওদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি? কাপড় ভাঁজ করা থামিয়ে ভুরুকুটি করে টায়রা বলল, হঠাৎ এখনই প্রশ্ন? আমি বিকালে শুনেছিলাম আদর ভাইয়াকেও এসব বলেছিলি তুই। কি হয়েছে তোর? কিছু হয়নি, তোকে যেটা জিজ্ঞেস করলাম সেটা বল না। হাতের কাপড়গুলো ভাঁজ করায় আবার ব্যস্ত হয়ে পড়ল টায়রা। অমনোযোগী গলায় বলল, জানি না। টিকলি নিষ্প্রাণ শ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখের পাতা বন্ধ করল। বন্ধ চোখের কোল ঘেঁষে জেগে উঠল শত না বোঝা গল্প কথা। ফোনে মগ্ন ভাইকে আদর প্রশ্ন করল, আচ্ছা আদ্র, মানুষ অর্ধপরিচিত কাউকে সরি কিভাবে বলে? ফোন থেকে চট করে চোখ উঠালো আদ্র। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো পুরো 10-4 মিনিট। আদরের কুচকানো কালো 2 ভুরু, কপালে সূক্ষ্ম 3-3টি চিন্তার ভাঁজ, মুখে পরাজয়ের চিহ্ন। যেন কোনো কিছু না পেরে সে বড্ড হতাশ।
পরীক্ষার খাতে 2টো রসগোল্লা পেয়ে সে ভবিষ্যতের চিন্তায় মশগুল। ভাইকে পর্যবেক্ষণ শেষে আদ্র গলা খাকারি দিয়ে বলল, সরি? মানে তুমি কাউকে সরি বলবা? আদর চট করে তাকালো আদ্রর দিকে, ধাতস্থ হয়েও রাগী কণ্ঠে বলল, তোকে এত প্রশ্ন করতে বলেছি? আচ্ছা, অর্ধ পরিচিত সে ব্যক্তিটিকে আমি তোকে প্রশ্ন করতে মানা করেছি? গরম চোখে তাকে আদর বলল। মুখ গোল করে ওহ বলে আদর নিজেও খানিকটা চিন্তিত হয়ে উঠল। কিছুক্ষণ ভাবাভাবির পর বলল, একটা ছড়ি নিয়ে এত ভাবাভাবির কি আছে ভাইয়া? স্রেফ সামনে যাবা, যাকে ছড়ি বলার বলে দিয়ে চলে আসবা। কথাটা বলে আদ্র আবারও ফোনে ধ্যানমগ্ন হলো। আদর এক ঝলক ভাইয়ের পানে তাকিয়ে ভাবল, এত সোজা বুঝি? যদি এত সহজই হতো তবে টিকলি যখন সামনে ছিল আদর কেন সরি বলতে পারলো না? বারবার সরি বলতে গিয়েও কেন অন্য কথা বলল? সরি কি এত সস্তা? গিয়ে দাঁড়ালাম আর বলে আসলাম। আদর দীর্ঘশ্বাস ফেলে আবারও ভাবল, হয়তো কারো কারো ক্ষেত্রে এতটাই সোজা, আবার কারো কারো ক্ষেত্রে এই সরি বলাটা ভীষণ কঠিন। ভাবতে ভাবতে আদর এলোমেলো হয়ে পড়ল। উদাস চোখে খুঁজে বেড়ালো আঁকাবাঁকা নদীর পার। নদীর কিনারা খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে গন্তব্যবিহীন মাঝির ন্যায় ঘুরে বেড়ালো সারা তটিনী জুড়ে। তবু প্রশ্ন থেকেই গেল, উত্তর পাওয়া হলো না ওই নদীর বুক থেকে।